বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের নতুন যারা ভর্তি হয়েছে তাদেরকে প্রথমেই আন্তরিক শুভেচ্ছা। আজকে আলহাজ ফরহাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজের কেমিস্ট্রি ক্লাস প্রথম বর্ষে যারা ভর্তি হয়েছে তাদের জন্য কেমিস্ট্রি প্রথম পত্র ক্লাস শুরু হচ্ছে। তো আমি এম শামসুল আজম, প্রভাষক রসায়নবিদ্যা। আমি তোমাদেরকে আজকে রসায়ন প্রথম পত্র প্রথম ক্লাস শুরু করছি। তো আজকে আমরা প্রথমেই শুরু করব পরমাণু কি। পরমাণু তো পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। তো তোমরা পড়ার সময় একটা জিনিস খেয়াল করবা, পরমাণু কখনোই যৌগিক পদার্থের না, পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা। পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন অস্তিত্ব নাই, যার স্বাধীন অস্তিত্ব নেই, কিন্তু সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে। সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে। পরমাণু হচ্ছে মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন অস্তিত্ব নাই, সরাসরি রাসায়নিক বিক্রিয়া অংশগ্রহণ করে এবং যাকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন পাওয়া যায়। নিউট্রন পাওয়া যায়। পরমাণুকে ভাঙলে বা বিশ্লেষণ করলে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন পাওয়া যায়, তাকেই পরমাণু বলে। তাহলে পরমাণু সম্পর্কে আমরা প্রধান 4টা বৈশিষ্ট্যের মতো আমরা কিছু পাচ্ছি। যেমন পরমাণু মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা, যার স্বাধীন অস্তিত্ব নাই, যা সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং যাকে ভাঙলে ইলেকট্রন, প্রোটন ও নিউট্রন পাওয়া যায়, তাকে পরমাণু বলে। এখন পরমাণু কি দ্বারা গঠিত? পরমাণু মৌলিক পদার্থ দ্বারা গঠিত। পরমাণু কি দ্বারা গঠিত? মৌলিক পদার্থ দ্বারা গঠিত। তার মধ্যে আমরা মৌলিক পদার্থ দ্বারা গঠিত, এর মধ্যে আছে স্থায়ী মৌলিক পদার্থ বা মৌলিক কণা দ্বারা গঠিত। পরমাণু মৌলিক কণা দ্বারা গঠিত। যদি বলা হয় মৌলিক কণা কাকে বলে, যে সকল সূক্ষ্ম কণা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে মৌলিক কণিকা বলা হয়। মৌলিক কণিকা হচ্ছে 3 ধরনের মৌলিক কণিকা আছে। যেমন ধরো তোমরা স্থায়ী মৌলিক কণিকা, স্থায়ী মৌলিক কণিকা, অস্থায়ী মৌলিক কণিকা আর কম্পোজিট কণিকা। তাহলে মৌলিক কণিকা 3 ধরনের: স্থায়ী মৌলিক কণিকা, অস্থায়ী মৌলিক কণিকা, কম্পোজিট কণিকা। স্থায়ী মৌলিক কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। স্থায়ী মৌলিক কণিকা হচ্ছে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। আর অস্থায়ী মৌলিক কণিকা অনেক আছে। কম্পোজিট কণিকা মাত্র 2টা, যেমন আলফা কণা, ডিউটেরন কণা। তো আমরা আলোচনায় আসব স্থায়ী মৌলিক কণিকা। স্থায়ী মৌলিক কণিকার মধ্যে প্রথমে আমরা আসবো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন। এই 3টা হচ্ছে স্থায়ী মৌলিক কণিকা। তো একটা পরমাণুতে এই স্থায়ী মৌলিক কণিকাগুলায় কিভাবে থাকে, আমরা যদি এটা পরমাণু হিসেবে কল্পনা করি, তাহলে পরমাণুতে 3টা স্থায়ী মৌলিক কণিকা আছে। তার মধ্যে
পরমাণুর কেন্দ্রে আছে প্রোটন আর নিউট্রন, প্রোটন আর নিউট্রন। আর পরমাণুর যে এই কক্ষপথগুলা যে আছে, এই শক্তি স্তরগুলা যে আছে বা অরবিটগুলা যে আছে, এই অরবিটগুলাতে ইলেকট্রন অনবরত ঘুরতে থাকে। তাহলে পরমাণুতে স্থায়ী তিনটা মৌলিক কণিকা, একটা হচ্ছে প্রোটন, আর একটা নিউট্রন, আর একটা ইলেকট্রন। প্রোটন এবং নিউট্রন পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে অবস্থান করে, আর ইলেকট্রন পরমাণুর কক্ষপথে ঘুরতে থাকে। তা আমরা এখন এই তিনটা মৌলিক কণিকার মোটামুটি বিবরণ পড়ব। প্রথমে আমরা আসবো ইলেকট্রন। ইলেকট্রন আমরা এভাবে মনে রাখার চেষ্টা করব, ইলেকট্রনকে সাধারণত ই মাইনাস দ্বারা সূচিত করা হয়। ইলেকট্রনকে সাধারণত ই মাইনাস দ্বারা সূচিত করা হয় বা প্রকাশ করা হয়। ইলেকট্রন পরমাণু কক্ষপথে অনবরত ঘূর্ণমান অবস্থায় থাকে। ইলেকট্রনের আপেক্ষিক আদান -1। ইলেকট্রন আপেক্ষিক আদান -1। প্রকৃত আদান আমরা ধরি -1.60 গুণন 10⁻⁻19 কুলম্ব। ইলেকট্রনের আধান -1.60 গুণন 10⁻⁻19 কুলম্ব। ইলেকট্রনের ভর 9.11 গুণন 10⁻28 গ্রাম। তো আমরা যদি এই ইলেকট্রনের ভরকে গ্রামে প্রকাশ না করি, কিলোগ্রামে প্রকাশ করি, তাহলে 9.11 গুণন 10⁻31 কিলোগ্রাম। তাহলে আমরা বুঝতেই পারছি ইলেকট্রনের ভর কত ক্ষুদ্র, কারণ 9.11কে যদি আমরা 10⁻28 দ্বারা ভাগ করি, কোনো মান আমরা অনুমান করতে পারবো না যে আসলে কত গ্রাম, কত ছোট। ইলেকট্রনের ভর একেবারেই ক্ষুদ্র। তাহলে আমরা ইলেকট্রন বর্ণনায় আসব যে ইলেকট্রনকে সাধারণত ই মাইনাস দ্বারা সূচিত করা হয়। ইলেকট্রন পরমাণুর কক্ষপথে অনবরত ঘূর্ণায়মান থাকে। ইলেকট্রনের আপেক্ষিক আদান -1 আর প্রকৃত আদান -1.60 গুণন 10⁻⁻19 কুলম্ব। ইলেকট্রনের ভর 9.11 গুণন 10⁻⁻28 গ্রাম, অথবা 9.11 গুণন 10⁻31 মানে 31 কেজি, কিলোগ্রাম। এখন আমরা আসব প্রোটন। প্রোটনে প্রথমেই প্রোটনের বর্ণনা আমরা আসব। প্রোটন পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে অবস্থান করে। প্রোটনকে H+ বা P দ্বারা প্রকাশ করা হয়। তাহলে প্রোটন কি পরমাণু কেন্দ্রে বা নিউক্লিয়াসে অবস্থান করে। প্রোটনকে H+ বা P দ্বারা প্রকাশ করা হয় বা সূচিত করা হয়। প্রোটনের আধান আপেক্ষিকভাবে +1, প্রকৃত আধান 1.60 গুণন 10⁻⁻19 কুলম্ব, যা ইলেকট্রনের আধানের সমান। কিন্তু ইলেকট্রনের আধানের সামনে আমরা ঋণাত্মক চিহ্ন দিই, কারণ ইলেকট্রন ঋণাত্মক চার্জ বিশিষ্ট। আর প্রোটনের আগে আমরা ঋণাত্মক দেব না, কারণ প্রোটন ধনাত্মক চার্জ বিশিষ্ট কণা। তাহলে প্রোটনের প্রোটন পরমাণুর কেন্দ্রে অবস্থান করে। প্রোটনকে H+ বা P দ্বারা প্রকাশ করা হয়। আপেক্ষিকভাবে প্রোটনের আধানকে +1 ধরা হয়। প্রকৃত আধান 1.60 গুণন 10⁻⁻19 কুলম্ব। প্রোটনের ভর তাহলে প্রোটনের ভর হচ্ছে 1.60 গুণন 10⁻24 গ্রাম। তাহলে প্রোটন আমরা আবার নতুন করে বলি, প্রোটন পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে অবস্থান করে। প্রোটনকে H+ বা P দ্বারা প্রকাশ করা হয়। প্রোটনের আপেক্ষিক আদান +1, প্রোটনের প্রকৃত আদান 1.60 গুণন 10⁻19 কুলম্ব। আর প্রোটনের ভর 1.67 গুণন 10⁻24 গ্রাম। এখন চলে আসি আমরা নিউটন। নিউটন পরমাণুর কেন্দ্রে বা নিউক্লিয়াসে অবস্থান করে। নিউটনকে N দ্বারা প্রকাশ করা হয়। নিউটনের আধান নাই, আধান নিরপেক্ষ বা চার্জ নিরপেক্ষ। নিউটনের ভর হচ্ছে 1.675 গুণন 10⁻24 গ্রাম। তাহলে আমরা পড়লাম
প্রথমে পড়লাম পরমাণু কি, মৌলিক পদার্থের ক্ষুদ্রতম কণা যার স্বাধীন অস্তিত্ব নাই, যে সরাসরি রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং যাকে ভাঙলে ইলেকট্রন প্রোটন ও নিউট্রন পাওয়া যায় তাকে পরমাণু বলে। তা পরমাণু কি দ্বারা গঠিত? মৌলিক কণিকা দ্বারা গঠিত। মৌলিক কণিকা কাকে বলে? যে সকল সূক্ষ্ম কণা দ্বারা পরমাণু গঠিত তাদেরকে মৌলিক কণিকা বলে। মৌলিক কণিকা 3 প্রকার: স্থায়ী মৌলিক কণিকা, অস্থায়ী মৌলিক কণিকা, কম্পোজিট কণিকা। আমরা বর্ণনায় আসবো স্থায়ী মৌলিক কণিকার বর্ণনা। স্থায়ী মৌলিক কণিকার বর্ণনা প্রথমে আসবো আমরা ইলেকট্রন। ইলেকট্রন পরমাণুর কক্ষপথে অনবরত ঘূর্ণায়মান অবস্থা থাকে। ইলেকট্রনকে ই মাইনাস দ্বারা প্রকাশ করা হয়। ইলেকট্রন আপেক্ষিক আদান -1, প্রকৃত আদান -1.60 গুণন 10⁻⁻⁰ কুলম। এভাবে আমরা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আমরা বর্ণনাটা মোটামুটি শিখে নিব। তো এখন আমরা প্রথমে পড়ব, তোমরা নবম দশম শ্রেণীতে পড়েছ ইলেকট্রন বিন্যাস। ইলেকট্রন বিন্যাস, আসলে ইলেকট্রন বিন্যাসটা আমরা আউবাউ নীতিতে ইলেকট্রন বিন্যাস করব। আউবাউ নীতি, আউবাউ নীতি, আউবাউ নীতিতে আমরা ইলেকট্রন বিন্যাস করব। আউবাউ নীতিতে ইলেকট্রন বিন্যাস করলে আমরা প্রথমে দেখব যে শক্তি স্তরে কি কি উপশক্তি স্তর আছে সেগুলো আমরা প্রথমে লিখে নিই। প্রথম শক্তি স্তর 1s, দ্বিতীয় শক্তি স্তর 2s, 2p, তৃতীয় শক্তি স্তর 3s, 3p, 3d, চতুর্থ শক্তি স্তর 4s, 4p, 4d, 4f, 5s, 5p, 5d, 6s, 6p, 7s। প্রথমে আমরা ইলেকট্রন দেব 1s এর উপর। 1s কে ইলেকট্রন দেওয়ার পরে যদি ইলেকট্রন থাকে তারপর 2s, 2s এর পরে 2p, 2p এর পরে 3s, 3s এর পরে 3p। তাহলে আমরা দেখলাম প্রথমে প্রথম শক্তি স্তর পরিপূর্ণ করে দিব, দেওয়ার পরে যদি ইলেকট্রন থাকে দ্বিতীয় শক্তি স্তরে আসবো, দ্বিতীয় শক্তি স্তর 2s আগে দেবো, 2p তে পরে দেবো, দেওয়ার পর তৃতীয় শক্তি স্তরে 3s, 3p কে দিব, দেওয়ার পরে চতুর্থ শক্তি স্তরে 4s এ গমন করবে ইলেকট্রন। আর তৃতীয় শক্তি স্তরে এখানে দেখা যাচ্ছে তৃতীয় শক্তি স্তর 3s এবং 3p তে দেওয়ার পর তৃতীয় শক্তি স্তর 3d বাদ দিয়ে ইলেকট্রন চলে যায় 4s এ। এটাও আলোচনায় আসবে যে কেন ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ গমন করে। তো আমরা এখন এতটুকু জানবো যে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে, কারণ 3d চেয়ে 4s অরবিটালের শক্তি কম। শক্তি কম হওয়ার বিধায় ইলেকট্রন 3d তে না গিয়ে 4s এ গমন করবে। এই শক্তির মান নির্ভর করে প্রধান কোয়ান্টাম সংখ্যা এবং সহকারী কোয়ান্টাম সংখ্যার উপর। যেহেতু কোয়ান্টাম সংখ্যা তোমাদের পড়ানো হয় নাই, কাজে আমি বলবো যে ইলেকট্রন 3d তে না দিয়ে 4s আগে যাবে। এখন আপাতত এইটুকুই জানবো যে 3d চেয়ে 4s এর শক্তি কম বিধায় ইলেকট্রন আগে 4s এ আগে দিব, দেওয়ার পরে ইলেকট্রন থাকলে 3d তে যাবে। এভাবে আমরা ইলেকট্রন দিয়ে যাব। এখন ইলেকট্রন দেওয়ার জন্য আমরা যে কাজটা করব, প্রথমে আমরা s অরবিটাল, s এর উপর সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারবে 2টা। তাহলে s অরবিটাল ইলেকট্রন একটাও নিতে পারবে, 2টা নিতে পারবে। p এর উপর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 6। p অরবিটাল 1টা, 2টা, 3টা, 4টা, 5টা এরকম সর্বোচ্চ p অরবিটাল 6টা ইলেকট্রন গ্রহণ নিতে পারবে। এরকম d সর্বোচ্চ 10টা, f সর্বোচ্চ 14টা। তাহলে আমরা ইলেকট্রন বিন্যাস শিখতে গেলে আমাদেরকে জানতে হবে যে মৌলের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা আর প্রোটন সংখ্যা। মৌলের প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলে, মৌলের প্রোটন সংখ্যাকেই পারমাণবিক সংখ্যা বলে। আর একটা পরমাণুতে যতগুলা প্রোটন সংখ্যা থাকে ততগুলাই তার ইলেকট্রন সংখ্যা। যেমন হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা 1, হিলিয়ামের 2, লিথিয়ামের 3, বেরিলিয়ামের 4, বোরনের 5, কার্বনের 6, নাইট্রোজেনের 7, অক্সিজেনের 8, ফ্লোরিনের 9, নিয়নের 10, সোডিয়াম 11, ম্যাগনেসিয়াম 12, অ্যালুমিনিয়াম 13,
সিলিকন 14, ফসফরাস 15, সালফার 16, ক্লোরিন 17, আর্গন 18, পটাশিয়ামের 19, ক্যালসিয়ামের 20, স্ক্যান্ডিয়াম 21, টাইটানিয়াম 22, টাইটানিয়াম 22, ভ্যানাডিয়াম 23, ক্রোমিয়াম 24, ম্যাঙ্গানিজ 25, আয়রন 26, কোবাল্ট 27, নিকেল 28, কপার 29, জিঙ্ক 30। তাহলে আমরা এই পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যাগুলো অবশ্যই 1 থেকে 30 পর্যন্ত মোলের পারমাণবিক সংখ্যা আমরা মুখস্থ রাখবো। এই পারমাণবিক সংখ্যা হচ্ছে প্রোটন সংখ্যা, আর একটা পরমাণুতে সবসময় প্রোটন সংখ্যা এবং পারমাণবিক ইলেকট্রন সংখ্যা সমান থাকে। তো আমরা ইলেকট্রন বিন্যাসে চলে আসবো এখন, যে হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস। হাইড্রোজেনের প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা 1। তাহলে আমরা দেখব যে প্রথমে ইলেকট্রন যাবে 1s এর উপর। এস অরবিটাল সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতায় এস এর 2টা, কিন্তু ইলেকট্রন আছে একটা, তাহলে এর ইলেকট্রন বিন্যাস 1s1। তার মানে হাইড্রোজেনের একটা শক্তি স্তরে একটা ইলেকট্রন থাকবে। হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস 2, 1s2। তাহলে এস সর্বোচ্চ 2টা ইলেকট্রন ধারণ করতে পারবে, 2টাই আছে, কাজে এর ইলেকট্রন বিন্যাসে একটা শক্তি স্তর 1s, এখানে 2টা ইলেকট্রন। তাহলে আমরা লিথিয়ামের ইলেকট্রন বিন্যাস করব। লিথিয়ামের প্রোটন সংখ্যা 3, ইলেকট্রন সংখ্যা 3, তাহলে 1s এ ইলেকট্রন 2টা দেওয়ার পরে ইলেকট্রন একটা থাকে, তখন যাবে 2s এর উপর। 1s উপরে যাবে 2s এর উপর। 2s এতে এস এর উপরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2টা, কিন্তু আমার ইলেকট্রন আছে একটা, কাজে আমি 1 দিব। তাহলে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন 2টা, দ্বিতীয় শক্তি স্তরে ইলেকট্রন একটা। এখন এটা যদি আমরা শক্তি স্তর দিয়ে দেখানো যায়, তাহলে দেখা যাবে যে লিথিয়ামের 2টা শক্তি স্তর রাখবো, প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, আর দ্বিতীয় শক্তি স্তর বা শেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন। তো এভাবে আমরা যদি ইলেকট্রন বিন্যাস করি, আর্গনের 18, তাহলে ইলেকট্রন যাবে 1s, 2s, 2p, 2 2 4 6 10, 1s এর পরে 2s, 2s এর পরে 2p, 2p এর পর 3s, 10 2 12, 3s এর পরে 3p, 6। তাহলে প্রথম শক্তি স্তরে ইলেকট্রন 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে 8টা। তার মানে আর্গনের 3টা শক্তি স্তর, প্রথম শক্তি স্তরে 2টা ইলেকট্রন, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে 18টা ইলেকট্রন আছে। তাহলে আমরা এখন চলে যাব পটাশিয়ামের ইলেকট্রন বিন্যাস। পটাশিয়ামের 19, 1s, 2s, 2p, 3s, 3p, 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s। 2 2 4 6 10 2 12 6 18, 18 আর 2 20। আমরা আগেই উল্লেখ করেছি যে 3p-তে ইলেকট্রন যাওয়ার পর ইলেকট্রন 3d-তে না গিয়ে 4s-এ গমন করে, কারণ 3d চেয়ে 4s-এর শক্তি মান কম। কাজেই এই আহ্বায়ক নীতিতে ইলেকট্রন প্রথমে নিম্ন শক্তি সম্পন্ন অরবিটালে প্রবেশ করবে, করার পর যদি ইলেকট্রন থাকে তারপর 3d-তে যাবে। তাহলে পটাশিয়াম ইলেকট্রন বিন্যাস 2 2 4 6 10 2 12 6 18, আর থাকছে একটা ইলেকট্রন। তাহলে 4s সে 2টা ইলেকট্রন পাবে না, একটা ইলেকট্রন পাবে। এখন আমরা 0 লিখতে পারি অথবা এই অরবিটাল নাও লিখতে পারি। তাহলে দেখা যায় প্রথম শক্তি স্তরে 2টা, দ্বিতীয় শক্তি স্তরে 8টা, তৃতীয় শক্তি স্তরে 8টা, চতুর্থ শক্তি স্তরে 1টা। তাহলে পটাশিয়ামের শক্তি স্তরে 4টা, 1 2 3 4। শেষ শক্তি স্তরে প্রথম শক্তি স্তর, n মান 2 হলে দ্বিতীয় শক্তি স্তর, n মান 3 হলে তৃতীয় শক্তি স্তর, n মান 4 হলে চতুর্থ শক্তি স্তর। চতুর্থ শক্তি স্তর, প্রথম শক্তি স্তরকে কে সেল, দ্বিতীয় শক্তি স্তরকে এল সেল, কে সেল, দ্বিতীয় শক্তি স্তরকে এল সেল, তৃতীয় শক্তি স্তরকে এম সেল, চতুর্থ শক্তি স্তরকে এন সেল। এখন যদি বলা হয় পটাশিয়ামের এন সেলে কতগুলো ইলেকট্রন থাকে, আমরা বলবো 1টি ইলেকট্রন থাকে।
এখন যে প্রশ্নটায় আমরা আসলাম যে পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D-তে না গিয়ে 4s-এ গমন করে কেন? পটাশিয়ামের 19তম ইলেকট্রনটি 3D-তে না গিয়ে 4s-এ গমন করে কেন? তাহলে আমরা দেখব 3D অরবিটালের জন্য 3D অরবিটালের জন্য n প্লাস l এর মান, n প্রধান কোয়ান্টাম সংখ্যা 3, আর d এর জন্য l এর মান 2, মান 5, আর 4s এর জন্য n প্লাস l এর মান, n এর মান প্রধান কোয়ান্টাম সংখ্যা 4 আর l এর মান সহকারী কোয়ান্টাম সংখ্যা, s এর মান l এর জন্য l এর মান 0 হলে s অরবিটাল হয়, কাজেই l এর মান 0, অর্থাৎ s এর জন্য l এর মান 0, তাহলে মান হচ্ছে 4। তাহলে দেখা যায় 4s অরবিটালের শক্তি 4 আর 3D অরবিটালের শক্তি 5। তাহলে দেখা যায় 3D চেয়ে 4s অরবিটালের শক্তি কম, কাজেই ইলেকট্রন পটাশিয়ামের 19তম ইলেকট্রন বা শেষ ইলেকট্রনটি 3D-তে না গিয়ে 4s-এ গমন করে। তাহলে আমরা আজকের পড়াতে পড়লাম, প্রথমে পড়লাম পরমাণু কি। তারপরে পরমাণু স্থায়ী 3টা মৌলিক কণিকা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে আমরা পড়ে নিলাম। তারপরে পড়ালাম আমরা ইলেকট্রন বিন্যাস। তো এখন আমরা 1 থেকে 30 পর্যন্ত মৌলের ইলেকট্রন বিন্যাসে আমরা দেখব যে ক্রোমিয়ামের প্রোটন সংখ্যা, পারমাণবিক সংখ্যা 24। ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসটা খেয়াল করব। ক্রোমিয়ামের 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 2 2 4 6 10 2 12 6 18 18 2 20 20 আর 4 24। এই ইলেকট্রন বিন্যাসটা সঠিক নয়। কি কারণে সঠিক নয়? এই ডি অরবিটাল, এই 3D অরবিটালে ইলেকট্রন ধারণ ক্ষমতা 1 থেকে সর্বোচ্চ 10। ডি অরবিটালকে আমরা 5টা ভাগে বিভক্ত করি। একটা হচ্ছে DXY, আর একটা DYZ, DZX, DX² - Y² আর DZ²। তো ডি অরবিটালটা 5টা ভাগে বিভক্ত। ডি অরবিটাল ধরি এটা 3D অরবিটাল 5টা ভাগে বিভক্ত, 1 2 3 4 5, এই 5টা ভাগে ডি অরবিটাল বিভক্ত। তো ইলেকট্রন ডি অরবিটালে 5টা ভাগে বিভক্ত। যদি ডি অরবিটালে 5টা ইলেকট্রন থাকে, সবগুলা উপ শক্তি স্তর গুলাতে একটা করে ইলেকট্রন প্রবেশ করবে। তাহলে এই ইলেকট্রন বিন্যাসটা ডি অরবিটালের জন্য অধপূর্ণ। আমরা জানি অধপূর্ণ এবং পরিপূর্ণ অরবিটালগুলা অত্যন্ত স্থিতিশীল। অধপূর্ণ এবং পরিপূর্ণ অরবিটালগুলা স্থিতিশীল। তাহলে ডি অরবিটালে 5টা ইলেকট্রন থাকলে অধপূর্ণ, অর্থাৎ একটা স্থিতিশীল ইলেকট্রন বিন্যাস। ডি অরবিটালে 10টা ইলেকট্রন থাকলে সবাই 10টা করে, 2টা করে ইলেকট্রন যায়, 10টা পূর্ণ হবে। এটা হচ্ছে পরিপূর্ণ ইলেকট্রন বিন্যাস। তাহলে অধপূর্ণ এবং পরিপূর্ণ ইলেকট্রন বিন্যাসগুলা অত্যন্ত স্থিতিশীল। কাজে ক্রোমিয়ামের ক্ষেত্রে দেখা যায় যে অধপূর্ণর চেয়ে ডি অরবিটালে একটি ইলেকট্রন কম আছে। কাজে এটি স্থিতিশীলতা অর্জন করার জন্য, অধপূর্ণ হওয়ার জন্য 4s থেকে একটা ইলেকট্রন 3D অরবিটালে চলে আসে। ফলে 3D অরবিটালে ইলেকট্রন 5 আর 4s এ ইলেকট্রন থাকতেছে একটা। তাহলে এই ইলেকট্রন বিন্যাসটাই সঠিক। তাহলে আমরা দেখলাম যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে কিছুটা হলেও ব্যতিক্রম আছে। ঠিক একইভাবে কপারের ইলেকট্রন বিন্যাসে দেখব আমরা। কপার 29, 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 2 2 4 6 10 2 12 6 18 2 20 8 9 29। এখানে এই ইলেকট্রন বিন্যাসটা আমরা আবহাওয়া নীতিতে সঠিক ইলেকট্রন বিন্যাস আমরা লিখেছি, কিন্তু এটা সঠিক নয়। এই ইলেকট্রন বিন্যাসটা আমরা দেখব যে
এই ডি অরবিটালে পরিপূর্ণর চেয়ে একটি ইলেকট্রন কম আছে, পরিপূর্ণর জন্য হওয়ার জন্য একটা ইলেকট্রন কম আছে। কাজে ডি অরবিটালে পরিপূর্ণ হওয়ার জন্য 4s থেকে একটা ইলেকট্রন নিয়ে ডি এর উপর ইলেকট্রন হবে 10টা, 4s ইলেকট্রন থাকবে একটা। তাহলে এখন হচ্ছে এইটা সঠিক ইলেকট্রন বিন্যাস। তো আমরা রসায়নের ক্লাসের প্রথমে আমরা রাদারফোর্ড পরমাণু মডেল পড়ানোর আগে আমরা শুধু এইটুকু জানলাম যে পরমাণু কি। যেহেতু আমরা আজকের ক্লাসে রাদারফোর্ডের পরমাণু মডেল থেকে আমরা ক্লাস শুরু করব। রাদারফোর্ড পরমাণু মডেল। তো আমরা রাদারফোর্ড পরমাণু মডেল পড়ানোর আগে আমরা পরমাণু কি, ইলেকট্রন বিন্যাস কি, তার পরমাণুর স্থায়ী মৌলিক কণিকা, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন পড়ে নিলাম। তো আমরা দেখব যে পরমাণুর ইলেকট্রন বিন্যাস, পারমাণবিক সংখ্যা, প্রোটন সংখ্যা, ইলেকট্রন বিন্যাসগুলো যদি সঠিকভাবে আমাদের জানা থাকে তাহলে আমাদের রসায়ন পড়া অত্যন্ত সহজ হয়ে যায়। প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা, বোনেরা, তোমরা খেয়াল করবা যে ইলেকট্রন বিন্যাস পরমাণুর রসায়নে ইলেকট্রন বিন্যাস জানা থাকলে, প্রোটন সংখ্যা জানা থাকলে, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন সম্পর্কে ধারণা থাকলে রসায়ন পড়া অনেকটা সহজ। তো আমরা এখন রাদারফোর্ডের পরমাণু মডেল পড়ব। আসলে লেখা আছে রাদারফোর্ডের পরমাণু মডেল, এই কথাটা কেমন বোঝা যায়? অর্থাৎ আসলে রাদারফোর্ডের পরমাণু মডেল অর্থাৎ পরমাণু সম্পর্কে কিছু ধারণা দেওয়া, পরমাণু সম্পর্কে কিছু ধারণা দেওয়া। পরমাণু মডেল সম্পর্কে কিছু ধারণা দেওয়া, কিছু তথ্য উপস্থাপন করা বা পরমাণু সম্পর্কে একটা জ্ঞান অর্জন করা, পরমাণুটা কেমন, সেখানে কি আছে, এই সকল সংখ্যা, এই সকল জিনিস জানার জন্য, এই সকল জিনিস বোঝার জন্য যে তথ্যগুলা দেওয়া আছে সেটি হচ্ছে রাদারফোর্ডের পরমাণু মডেল। তো রাদারফোর্ডের পরমাণু মডেলে বক্তব্যগুলা কি, পরমাণু সম্পর্কে কি কি ধারণা দিচ্ছে, তা আমরা প্রথমে ধরবো। রাদারফোর্ড পরমাণু মডেলে বলা হয়েছে পরমাণুর কেন্দ্রে একটি ভারী বস্তু আছে যার নাম নিউক্লিয়াস। পরমাণুর কেন্দ্রে একটা ভারী বস্তু আছে যার নাম নিউক্লিয়াস, এবং পরমাণুর ভিতরে নিউক্লিয়াস ব্যতীত বাকি জায়গা ফাঁকা। তো পরমাণুর কেন্দ্রে একটা ভারী বস্তু আছে যার নাম নিউক্লিয়াস, এবং পরমাণুর বাইরে অধিকাংশ স্থানই কি ফাঁকা, এবং পরমাণুর বাইরে কক্ষপথে ইলেকট্রনগুলা ঘুরতে থাকে। তো পরমাণু কেন্দ্রে যে ভারী বস্তু আছে এবং পরমাণুর ভিতরে অধিকাংশ জায়গা ফাঁকা, সেটা রাদারফোর্ড পরমাণু মডেলে উল্লেখ করা হয়েছে। তো রাদারফোর্ড পরমাণু মডেলে বলা হয়েছে পরমাণুর কেন্দ্রে একটা ভারী বস্তু আছে যার নাম নিউক্লিয়াস, আর অধিকাংশ স্থানই ফাঁকা। তো এইটা আবার এই প্রমাণটা করা হয়েছে রাদারফোর্ডের আলফা কণা পরীক্ষা দ্বারা রাদারফোর্ডের পরমাণু মডেল সম্পর্কে কিছু তথ্য উপস্থাপন করা হয়েছে। আলফা কণার পরীক্ষাটা কি? আমরা যদি এটা পরমাণু হিসেবে ধরে নেই তাহলে দেখব, আর পরমাণুর পিছনে আমরা জিঙ্ক সালফাইডের একটা শেপ, একটা পর্দার মতো রাখবো জিঙ্ক সালফাইডের। এই পরমাণুর ভিতরে আলফা রশ্মি যদি আমরা চালনা করি, আলফা রশ্মি বলতে আমরা এরকম বোঝাবো যে একটা হিলিয়াম পরমাণু যদি দুইটা ইলেকট্রন ত্যাগ করে তাহলে হিলিয়াম দ্বিধনাত্মক আয়নে পরিণত হয়। হিলিয়ামের ভর 4, প্রোটন সংখ্যা 2। তাহলে আলফা রশ্মি আর হিলিয়াম নিউক্লিয়াস একই কথা। অর্থাৎ একটা পরমাণুর ভিতরে যদি আলফা রশ্মি চালনা করা হয় তাহলে দেখা যায় যে ম্যাক্সিমাম অধিকাংশে আলফা রশ্মি এই পরমাণু ভেদ করে সোজা চলে যায়। এ থেকে রাদারফোর্ড ধারণা করেন যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। আর দেখা যায় যে 20,000 আলফা রশ্মি যদি আমরা চালনা করি, দেখা যায় অধিকাংশ আলফা রশ্মি
পরমাণু ভেদ করে সোজা চলে যায়। কিছু অতি অল্প সংখ্যক আলফা রশ্মি বেঁকে যায়। এ থেকে সে প্রমাণ করেন যে যেহেতু অধিকাংশ আলফা রশ্মি সোজা পরমাণু ভেদ করে চলে যায়, তাহলে পরমাণুর ভিতরে অধিকাংশ স্থানই ফাঁকা। আর দেখা যায় যে কিছু সংখ্যক আলফা রশ্মি বেঁকে যায়, অর্থাৎ নিশ্চয়ই এখানে কোনো ভারী বস্তু দ্বারা বাধাগ্রস্ত হওয়ার কারণে বেঁকে যায়। তাহলে সে ধারণা করে যে পরমাণু ক্ষুদ্র পরিসরে একটি ভারী বস্তু অবস্থান করে। আর 20,000 আলফা রশ্মির মধ্যে মাত্র একটা আলফা রশ্মি ফেরত আসে। এ থেকে সে প্রমাণ করে যে যেহেতু আলফা রশ্মি ধনাত্মক চার্জ বিশিষ্ট, আর কেন্দ্র থেকে যেহেতু সেটা পেছন দিকে ফিরে আসে, তাহলে তার ধারণা অনুযায়ী বলা হয় যে কেন্দ্রে অবশ্যই কোনো ধনাত্মক চার্জ আছে, কারণ সমধর্মী চার্জ পরস্পরকে বিকর্ষণ করে। এতে সে প্রমাণিত করেন যে এই আলফা রশ্মি ধনাত্মক চার্জ বিশিষ্ট যেহেতু কণিকা, আর নিউক্লিয়াস কর্তৃক বিকশিত হয়েছে, কাজে নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ বিদ্যমান। এতে প্রমাণিত হয় যে পরমাণু কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন আছে। তাহলে আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল পড়ব। রাদারফোর্ড পরমাণু মডেল। রাদারফোর্ডের পরমাণু মডেল আমরা বলবো যে পরমাণুর ভিতর একটি কেন্দ্র আছে, আর এই কেন্দ্রের নাম নিউক্লিয়াস। পরমাণুর ভিতর একটা ভারী বস্তু আছে যার নাম নিউক্লিয়াস। 2 নম্বরে বলবো নিউক্লিয়াসে ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন আছে। আর 3 বলবো যে পরমাণু কেন্দ্রে, একে যেভাবে বললাম যে পরমাণু কেন্দ্রে ক্ষুদ্র পরিসরে একটি ভারী বস্তু আছে যার নাম নিউক্লিয়াস। 2 নম্বর বলবো পরমাণু কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন আছে। 3 নম্বরে বলবো যে পরমাণুর কেন্দ্রের বাইরে অধিকাংশ স্থানই ফাঁকা। চতুর্থতে আমরা বলবো যে পরমাণুর কেন্দ্রে যে ভারী বস্তু আছে, যাকে আমরা বলবো যে পরমাণুর ভিতরের অংশ, মানে আর পরমাণুর বাইরে যে অংশগুলো আছে সেটা কেন্দ্রের বহির্ভূত অঞ্চল। আর রাদারফোর্ড পরমাণু মডেলকে সৌর মডেলের সাথে তুলনা করা হয়েছে। সৌরজগতের সূর্যের চারিদিকে বিভিন্ন কক্ষপথে গ্রহগুলা যেভাবে ঘূর্ণয়মান, পরমাণুর কক্ষপথে ইলেকট্রনগুলা সেইভাবে ঘূর্ণয়মান। তারপর আমরা বলবো যে পরমাণুর কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন, আর পরমাণু কক্ষপথে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন। ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন প্রতি যে আকর্ষণ বল তাকে আমরা বলবো কেন্দ্রমুখী বল। ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন নিউক্লিয়াসে বা কেন্দ্রে কক্ষপথে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনের মধ্যে যে পারস্পরিক যে আকর্ষণ বল সেটাকে আমরা বলবো কেন্দ্রমুখী বল। ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন ঋণাত্মক চার্জ বিশিষ্ট কক্ষপথে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনকে কেন্দ্রের দিকে যে আকর্ষণ করে সেটা কেন্দ্রমুখী বল। আর ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটনকে বাইরের দিকে যে আকর্ষণ করে সেটা কেন্দ্র বিমুখী বল। কেন্দ্রমুখী বল এবং কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান বিধায় ইলেকট্রন কখনোই কেন্দ্রে গিয়ে পতিত হতে পারে না। তো আমরা রাদারফোর্ড পরমাণু মডেলের মূল বক্তব্যে বলবো পরমাণু কেন্দ্রে একটি ভারী বস্তু আছে যার নাম নিউক্লিয়াস। পরমাণু কেন্দ্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন আছে। আর পরমাণুর কেন্দ্রে ভারী যে বস্তু আছে তার বাইরে যে অংশ পুরো অংশটাই
পুরো অংশটাই থাকে। আর পরমাণু রাদারফোর্ড পরমাণু মডেলকে সৌর মডেলের সাথে তুলনা করা হয়েছে, সৌরজগতের সাথে তুলনা। সৌরজগতে সূর্যের চারিদিকে বিভিন্ন কক্ষপথে গ্রহগুলা যেমন ঘূর্ণায়মান, এর ঠিক সেরকম পরমাণুর নিউক্লিয়াসের বাইরে বিভিন্ন কক্ষপথে ইলেকট্রনগুলা ঘূর্ণায়মান। আর পরমাণুর তুলনায় নিউক্লিয়াসের ব্যাস অতি ক্ষুদ্র, নিউক্লিয়াসের ব্যাস অতি ক্ষুদ্র। আর পরমাণুর কেন্দ্রে যে ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটন কক্ষপথে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রনকে কেন্দ্রের দিকে আকর্ষণ করে, যাকে আমরা বলি কেন্দ্রমুখী বল। আর ধনাত্মক চার্জ বিশিষ্ট প্রোটনকে ঋণাত্মক চার্জ বিশিষ্ট ইলেকট্রন কেন্দ্রের বাইরের দিকে যে আকর্ষণ বল থাকে, তাকে আমরা বলি কেন্দ্র বিমুখী বল। এই কেন্দ্রমুখী বল আর কেন্দ্র বিমুখী বল পরস্পর সমান হওয়ার কারণে ইলেকট্রন কখনোই কেন্দ্রে পতিত হয় না। তোমাদের আজকের ক্লাসে আমি যতটুকু পড়ালাম, এই পড়ানোর অর্থই একটাই, যে সারা বিশ্বে করোনা ভাইরাসে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। সরকারিভাবে আমাদেরকে অনলাইনে ক্লাস নেওয়ার যে বলা হয়েছে, সেই জন্য আমাদের অনলাইনে ক্লাস। তোমরা অনলাইনে ক্লাসগুলা মনোযোগ সহকারে বাসায় দেখবে, প্রত্যেকটা প্রশ্ন বই খুলে মুখস্থ করবে, প্রত্যেকটা প্রশ্নই মুখস্থ করার পর না দেখে লিখবে। আর যেহেতু আমরা অনলাইনে ক্লাস নিয়ে অভ্যস্ত না, আমরা প্রথম অনলাইনে ক্লাস নিতে যাচ্ছি এবং নিচ্ছি, আমাদের কিছু সীমাবদ্ধতা আছে, কিছু ত্রুটি বিচ্যুতি আছে, যতটুকু থাকে তার জন্য তোমাদের কাছে আন্তরিকভাবে আমরা দুঃখিত। তো আমরা অচিরে আশা করব পরম করুণাময় আল্লাহ তাআলা যেন করোনা ভাইরাস থেকে সমগ্র দেশবাসী, সমগ্র বিশ্বকে করোনা ভাইরাস থেকে মুক্ত করে তোমাদের সাথে আমাদের সরাসরি যেন আমরা ক্লাস নিতে পারি, যত দ্রুত সম্ভব আমরা যেন সরাসরি ক্লাস নিতে পারি। এই জন্য পরম করুণাময় আল্লাহর কাছে আমাদের আকুল প্রার্থনা, করোনা ভাইরাস নির্মূল হোক, তোমাদেরকে আমরা সরাসরি দেখি, সরাসরি আমরা ক্লাস নিতে পারি, এই আশা ব্যক্ত করে আজকে আমি ক্লাস সমাপ্তি করছি। খুদা হাফেজ। আলহাজ ফরাদ আলী মেমোরিয়াল ডিগ্রি কলেজ, কাজীপুর, সিরাজগঞ্জ, এ কে এম শামসুল আজম।